ধন্যবাদ রাকিব আরুল সাহেব। দর্শক, চলছে ৭১-এর বিশেষ আয়োজন নির্বাচনে বাংলাদেশ। নির্বাচন ও আন্তর্জাতিক সম্পর্ক সহ সার্বিক দিক নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা। গোলাম মুর্তজা, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এখনকার এই আয়োজনে। এই পর্যায়ে আপনার সাথে যে আলাপে আমি যেতে চাই, প্রথমেই যেটি জানতে চাই, এবার সংসদ কেমন চাই? যেহেতু আমাদের দেশে নির্বাচন ছিল না, যেহেতু যাকে ইচ্ছে তাকে সংসদ সদস্য বানানো হতো, যাকে ইচ্ছে তাকে রাজনীতিতে গুরুত্বপূর্ণ করা হতো। দীর্ঘ ১৬ বছর পরে, ১৬ বছর নয়, ১৬ বছর সঙ্গে আরো ১.৫ বছর, প্রায় ১৮ বছর হতে চললো, ১৭.৫ বছর পরে গিয়ে একটি সংসদ, জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা একটি সংসদে থাকবেন এবং সেই সংসদে বিএনপি খুবই শক্তিশালী সরকার হিসেবে সরকার গঠন করবে এবং একই সঙ্গে জামায়াত নেতৃত্বাধীন জোট খুবই শক্তিশালী একটি বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে। সংসদীয় গণতন্ত্রে বিরোধী দল ও সরকারের অংশই। তো সেই জায়গাটাতে আমার ধারণা যে এবারের যে সংসদ, সেই সংসদটি আমরা তুলনামূলক নয়, সেই সংসদটি অনেক প্রাণবন্ত থাকবে। সরকার যে সমস্ত কাজ করতে চাইবে, যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছে, সরকার দায়িত্ব নিয়ে যেসব কাজের উদ্যোগ নেবে, আমার ধারণা সেই সমস্ত সব কাজের ত্রুটি, বিচ্যুতি, ব্যত্যয়, সবগুলো বিষয় নিয়ে সংসদে তাদেরকে প্রতিনিয়ত প্রশ্নের মুখে পড়তে হবে। জামাতের যারা আছেন তারা তো আসেনি, জামাত জোটের সঙ্গে যে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী যে ৬জন বিজয়ী হয়ে এসেছেন, তারা অত্যন্ত সোচ্চার থাকবেন এই সমস্ত ব্যাপারে। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে আমরা একটা প্রাণবন্ত সংসদ পাবো। সেই সংসদটি সব বিষয় নিয়ে সেখানে আলোচনা হবে এবং আলোচনার মধ্য দিয়ে আমরা সমাধানের একটা জায়গাতে পৌঁছাবো, বাংলাদেশ সমাধানের একটা জায়গাতে পৌঁছাবো। দেশের মানুষ দেখবে যে দেশের মানুষের অর্থ খরচ করে যে সংসদ চলে, যে সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছে, তারা দেশের মানুষের জন্য কাজ করছেন, এটা দৃশ্যমান করতে হবে শুরু থেকেই, এবং আমার ধারণা আমরা সেরকম একটি সংসদ দেখতে পাবো। গোলাম মুর্তজা, আমরা এবারকার সংসদটাকে যদি একটু বিশ্লেষণ করে দেখতে চাই, তাহলে এবার সংসদে যেমন অভিজ্ঞ রাজনীতিবিদরা আছেন, তেমন তরুণ রাজনীতিবিদরাও আছেন, এমনকি ধর্মীয় রাজনীতি করেন এমনও বেশ কিছু ব্যক্তিত্ব এবার সংসদে আসছেন এবং বিএনপির স্বতন্ত্র প্রার্থীরাও আছেন যারা জয়যুক্ত হয়েছে তারা। তাহলে সেই ক্ষেত্রে আগে আমরা দেখেছি কোনো একটি দল যখন হ্যাঁ বলতো, কোনো একটি বিষয়ে হ্যাঁ বলতো, সেই সিদ্ধান্তে গৃহীত হয়ে যেত। তাহলে এবারকার আমরা কি কিছুটা ভিন্নতা দেখব সংসদে? যেহেতু বিএনপি এককভাবে সংখ্যাগরিষ্ঠ, বিএনপি এককভাবেই ইচ্ছে করলে তার প্রায় সব কাজ সম্পন্ন করতে পারবে। যদিও উচ্চকক্ষ বলে একটি বিষয় থাকবে, সেখানে আইন প্রণয়নগত জায়গাতে সেই উচ্চকক্ষের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। সেটা কোন প্রক্রিয়াতে গঠিত হয়, কিভাবে গঠিত হয়, কতখানি শক্তিশালী করা হয় কাগজে কলমের যে উচ্চকক্ষ, সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। দেখার আগ্রহ থাকবে মানুষের যে সেটা কি হয়। অনেক কাজই বিএনপি হয়তো করে নিতে পারবে, কিন্তু পূর্বের তুলনায় সংখ্যাগরিষ্ঠতা থাকলেও পূর্বের তুলনায় প্রতিবাদ, প্রতিরোধ, আলোচনা, কথা, ওয়াকআউট, এই জিনিসগুলো অন্য যে কোনো সংসদের চেয়ে আমরা এবারের সংসদে অনেক বেশি দেখব। অর্থাৎ সরকারি দলকে অনেক বেশি জবাবদিহিতার আওতায় রাখা হবে বলে আমার ধারণা। সরকারি দলকে সারাক্ষণই প্রস্তুত থাকতে হবে জবাবদিহিতার জন্য। এটা গণতন্ত্রের জন্য অত্যন্ত ইতিবাচক একটি দিক। কোথাও কোনো জায়গায় সামান্য একটা অনিয়ম, দুর্নীতি হলে, সেই সংবাদ কোথাও প্রকাশিত হলে, অথবা সেই সংবাদ যদি বিরোধী দল পেয়ে যান, তাহলে সংসদে এটা নিয়ে অনেক আলোচনা, তর্ক বিতর্ক, হইচই হবে। সুতরাং অন্যায় অনিয়ম করে পূর্বে যেমন সংখ্যাগরিষ্ঠতা থাকলেই রক্ষা পেয়ে যাওয়া যেত, এবার সেই জায়গাগুলো তুলনামূলকভাবে অনেক কঠিন হবে। অর্থাৎ পুরো কঠিন হবে বলতে যে অন্যায় অনিয়ম করার ক্ষেত্রেই অনেক সচেতনতা তৈরি হবে। এমনিতেই আমরা অনেক মূল্য দিয়ে এই সংসদ পেয়েছি, সেটা বিরোধী দল, সরকারি দল সবারই মাথায় থাকবে। তার মধ্যে যেহেতু জবাবদিহিতামূলক একটি অবস্থান থাকবে, প্রতিনিয়ত যাতে তাকে যেহেতু প্রশ্নের মুখে থাকতে হবে, সেই কারণে আমার কাছে মনে হয় যে অনেকগুলো ইতিবাচক ঘটনা আমরা সংসদে দেখতে পাবো।
একটা লম্বা সময় পর আমরা যখন সংসদের দিকে যাচ্ছি, একটা লম্বা সময় আমরা দেখেছি যে প্রধান বিরোধী দলের যে অবস্থান সেটি অনেকটাই সাদামাটা, একদম কোনো ধরনের অবস্থান নেই বললেই চলে। এবার কি সেই পরিস্থিতির কি আমরা পরিবর্তন দেখবো কিনা? এই পরিস্থিতির ডেফিনেটলি পরিবর্তন হবে। আগে বিরোধী দল বানানো হতো। ফ্যাসিস্ট শেখ হাসিনা তার পছন্দের কয়েকজনকে দিয়ে একটি বিরোধী দল তৈরি করত। সেই বিরোধী দল যেমন জাতীয় পার্টিকে ব্যবহার করেছে বিরোধী দল। জিএম কাদের আর রওশন এরশাদের মধ্যে গোলযোগ লাগিয়ে রাখতো। রওশন এরশাদকে এইটা দিবে, জিএম কাদেরকে এইটা দিবে, জাতীয় পার্টির অমুক নেতাকে মন্ত্রী বানাবে, আবার সে বিরোধী দলেও থাকবে, ইত্যাদি ইত্যাদি নোংরামির যত রকমের ধারা ছিল, বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়ার যত রকমের পথ ছিল, সংসদকে অকার্য করার, কার্যহীন করার যত রকমের পথ ছিল, ফ্যাসিস্ট হাসিনা তার এই ৩ টার্মের মেয়াদে মানে ১৬ বছরে সকল কিছু সম্পন্ন করে গেছে। সেই যে বিরোধী দল, সেই যে নিষ্ক্রিয় বিরোধী দল, সুবিধাবাদী বিরোধী দল, দালাল বিরোধী দল জাতীয় পার্টি, যাদের এই নির্বাচনের মধ্য দিয়ে মৃত্যু হয়েছে আনুষ্ঠানিকভাবে, তো সেই রকম বিরোধী দল আমরা বাংলাদেশের রাজনীতিতে এবার অন্তত দেখব না। এবারে আমরা খুবই কার্যকর একটা বিরোধী দল দেখব। সরকারও কার্যকর থাকবে, সরকারের অনেক প্ল্যান থাকবে, পরিকল্পনা থাকবে, জবাবদিহিতার মানসিকতা থাকবে, মানুষের জন্য কাজ করার চেষ্টা থাকবে। একই রকম ভাবে তাদেরকে জবাবদিহিতার মধ্যেও রাখা হবে, অর্থাৎ প্রতিনিয়ত প্রশ্নের মুখে রাখা হবে। এটা গণতন্ত্রের জন্য খুবই ইতিবাচক একটা চিত্র আমরা দেখব, যেটা আমরা হাসিনার দখল জোর করে ক্ষমতা দখল করে থাকা পলাতক হাসিনার সময়কালে আমরা কখনো কোনোদিন দেখি নাই। আমরা সাধারণত জনগণকে দেখি, তাদের একটা লম্বা সময় যাবৎ প্রত্যাশা ছিল একটি জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা, যেখানে যে সরকার সাধারণ মানুষের যে কথা, কষ্ট এবং তার যে অবস্থা সেটা নিয়ে আসলে কাজ করবে। সেই যখন অবস্থান আমরা দেখছি, এবার আমরা বেশ ব্যতিক্রমী একটা সংসদও দেখছি, যেখানে বিরোধী দলও একটা শক্ত অবস্থানে থাকার সম্ভাবনা আমরা দেখছি, এবং যে দলটি এবার সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তাদেরও একটি বড় অঙ্কের আসন আমরা সেখানে দেখছি, তাদের অবস্থানও শক্ত দেখছি। এছাড়া তরুণ রয়েছে, অভিজ্ঞ রাজনীতিবিদরা রয়েছেন এবং ধর্মীয় রাজনীতিবিদরা রয়েছেন। কি মনে করেন এই সংসদ সাধারণ মানুষের জন্য কতটা করতে পারবে? সংসদ তো সবকিছু করে ফেলবে না, কিন্তু সংসদ সাধারণ মানুষের জন্য সরকার কাজ করবে। তো সেই কাজ করার জায়গাটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা সেটা সংসদ, দুঃখিত, সেটা সংসদ নিশ্চিত করবে। আমার ধারণা যে এবারের সংসদে আমরা সেরকম একটা চিত্র দেখতে পারবো। বহু বছর পরে বাংলাদেশের মানুষ তো সংসদের আলোচনা, সংসদের কথা, সংসদের রসিকতা, সংসদের যুক্তি তর্ক ইত্যাদি বিষয় ভুলে গেছে। আমরা সংসদে আগে বিনোদন দেখতাম, মমতাজের গান দেখতাম। এই মমতাজের গান দেখামূলক বিনোদন এখন থাকবে না। ধর্মীয় নেতা হোক, স্বতন্ত্র নেত্রী রুমিন ফারহানের মতো নেত্রী হোক, হাসনাত আব্দুল্লাহ বা নাহিদ ইসলামের মতো এনসিপির নেতা হোক, জামাতের নেতা হোক, এরা এরা সবাই অত্যন্ত সোচ্চার থাকবেন এবং সরকারও কাজ করবে এবং সরকারও জানে যে এই প্রশ্নগুলো সংসদে উঠবে। অর্থাৎ উভয় পক্ষের একটা প্রস্তুতি থাকবে, একটা সুস্থ ধারার প্রতিদ্বন্দ্বিতামূলক একটা অবস্থা সংসদেও বিরাজ করবে পুরো সময়কালে। তো সেই জায়গাটাতে গায়ের জোরে যে কেউ ইচ্ছে করলেই, সংখ্যাগরিষ্ঠতা আছে বলেই সবকিছু করে ফেলতে পারবেন না, আমি সেটা বলি না। আমি বলি আমার ধারণা করার উদ্যোগ নেবেন না, জনমানুষের কথা বিবেচনায় রেখে উদ্যোগ নেবেন। যেহেতু তারেক রহমান দীর্ঘদিন দেশের বাইরে থেকে তিনি তার প্ল্যান নিয়ে বাংলাদেশে হাজির হয়েছেন, বাংলাদেশের মানুষের সামনে তিনি তার প্ল্যানের কথা বলেছেন, কিছু দৃশ্যমান ফ্যামিলি কার্ড সহ কিছু জিনিস দৃশ্যমান করেছেন, কিছু শব্দ কিছু বাক্য দিয়ে। এখন সেগুলোর যদি তিনি বাস্তবায়ন শুরু করেন, সেগুলো যদি দেশের মানুষ উপকৃত হতে শুরু করেন বা দেশের মানুষের কাছে যাওয়া শুরু হয়, তাহলে সংসদে আলোচনা এবং মাঠ পর্যায়ের এই কাজ দুটি মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটা আশাবাদের জায়গা তৈরি হবে। তবে সরকারি দল বিরোধী দল সবারই দায়িত্ব আছে, যেহেতু এখন সোশ্যাল মিডিয়া খুব শক্তিশালী এবং সেই শক্তিশালী সোশ্যাল মিডিয়ার জায়গাতে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছি এক ধরনের ন্যারেটিভ তৈরি করতে, সেই ন্যারেটিভ তৈরি করে দেশের ভেতরে অনেক অরাজকতা তৈরি করে। তো রাজনৈতিক দল যদি রাজনৈতিক নেতা পরিচালনা করে, বিরোধী দল যদি বিরোধী দলীয় নেতা পরিচালনা করেন, কোন ন্যারেটিভ তৈরিকারক যদি বিরোধী দল পরিচালনা না করেন, তাহলে দেশের রাজনীতিতে আমি একটা অত্যন্ত সুশৃঙ্খল, সুস্থতা, জবাবদিহিতামূলক একটি অবস্থা প্রত্যাশা করব এবং সেটা দেখতে পাবো। এবং সেটাই প্রত্যাশা করি যে রাজনৈতিক দলের নেতা রাজনৈতিক দলটি পরিচালনা করবেন, তিনি কোনো ন্যারেটিভ উৎপাদনদাতার কাছে
জিম্মি হয়ে যাবেন না। সেটা যদি না হয় তাহলে বাংলাদেশের রাজনীতিতে সুবাতাস আমরা দেখতে পাবো। আহ, গোলাম মুর্তুজা, আমরা আরেকটি বিষয়ের দিকে যেতে চাই। একটা নির্বাচনের নানা আলোচনার মাঝখানে আমার কাছে মনে হয় এই বিষয়টি অনেকটাই পিছিয়ে পড়ছে। গণভোট নিয়ে একটু কথা বলতে চাই। গণভোট নিয়ে নানা সময় আমরা নানা কথা শুনেছি এবং গণভোট হওয়ার আগেও বলাই হচ্ছিল যে সাধারণ মানুষ কতটা গণভোটের ব্যাপারে জানে বা বোঝে সেটি নিয়ে একটি কথা বা শঙ্কা কিন্তু নানা সময় দেখা দিয়েছিল। এই পরিস্থিতিতে এখন আপনি সেই জায়গা থেকে ব্যাপারটি কিভাবে দেখেন? গণভোট মানুষ কিভাবে নিল? গণভোটের যে ভোটের আমরা চিত্র দেখলাম, 60% মানুষ গণভোটের পক্ষে হাঁ ভোট দিয়েছে। তো এটা দিয়ে বোঝা যায় যে মানুষের ভেতরে সংস্কারের ব্যাপারে এক ধরনের আশাবাদ আছে, এক ধরনের ইতিবাচক ধারণা আছে এবং তারা এই সংস্কারগুলো চায়। এটা হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে। আর যে একটা কথা বললি সেটা যে কে কিভাবে নেবেন জানি না। আমাদের এই শহরে শিক্ষিত শ্রেণী, শহরে সুবিধাপ্রাপ্ত শ্রেণী, এই শ্রেণীটি তো যত রকমের অপকর্ম আছে সেই অপকর্মগুলো করেন দেশের রাজনীতিতে, দেশের অর্থনীতিতে, দুর্নীতি থেকে শুরু করে সবকিছু। গ্রামের কৃষক, যাকে আমরা নিরক্ষর বলি, বাজে শব্দ ব্যবহার করে অশিক্ষিত বলি, আসলে অশিক্ষিত নয়, সে হয়তো অনেক ক্ষেত্রে নিরক্ষর। যাকে আমরা নিরক্ষর বলি সে কিন্তু দুর্নীতি করে না, সে কিন্তু ব্যাংক খালি করে টাকা চুরি করে না, সে কিন্তু টাকা পাচার করে না, সে দেশের অর্থনীতিতে যোগান দেয়। শহরে শিক্ষিত শ্রেণী ধর্মঘট করে, গ্রামের কৃষক ধর্মঘট করে না। সে বছরে ৩৬৫ দিন কাজ করে, ৩৬৫ দিনে কাজ করে খাদ্যের যোগান দেয়। সেই যে মানুষ, আমাদের এই তথাকথিত শহরে মধ্যবিত্ত শ্রেণী, শহরে উচ্চবিত্ত শ্রেণী নিজেদেরকে এগিয়ে থাকা মানুষ মনে করে, নিজেদেরকে শিক্ষিত মানুষ মনে করে এবং গ্রামের বা মফস্বলের মানুষদেরকে আন্ডার এস্টিমেট করেন, বলেন যে তারা এটা বুঝবে না, তারা গণভোট বুঝবে না, তারা অমুকটা বুঝবে না, তারা এই সিদ্ধান্ত নিতে পারবে না। আসলে বিষয়টা উল্টো। তারা আমাদের চেয়ে যে কোনো বিষয় অনেক ভালো জানেন। তারা মা মাটি মানুষের চরিত্র চিত্র আমাদের চেয়ে, শহরে শিক্ষিত শ্রেণীর চেয়ে তারা অনেক ভালো জানেন। যে কৃষক মাটিতে একটা নখের টিপ দিয়ে বুঝে ফেলতে পারেন যে ঠিক কোন সময়ে বীজ বপন করতে হবে, অনেক ক্ষেত্রে লেখাপড়া করা, মাস্টার্স ডিগ্রি নেয়া, কৃষি নিয়ে যিনি কাজ করেন তিনিও সেটা পুরোপুরিভাবে ওই কৃষকের মতো বুঝতে পারেন না। সুতরাং ওই কৃষক মাটি বোঝেন, ওই কৃষক মানুষ বোঝেন, ওই কৃষক গণভোট বোঝেন, ওই কৃষক হা ভোট বোঝেন, ওই কৃষক কাকে ভোট দিতে হবে সেটাও বোঝেন। সুতরাং গণভোট বুঝবেন না, তারা ভোট দিতে পারবেন না, এই যে মানসিকতা, এই মানসিকতাটাই একটা কি বলবো, যে একটা আধিপত্যবাদী মানসিকতা। এই মানসিকতার পরিবর্তন করতে হবে। গ্রামের মানুষ কোনো কিছু বুঝে না আর আপনি খুব বুঝেন, এই মানসিকতা পরিবর্তন করতে হবে। এই মানসিকতা যদি পরিবর্তন করেন তাহলে মানুষের প্রতি আপনার শ্রদ্ধা বাড়বে। আমাদের এই তথাকথিত শিক্ষিত এগিয়ে থাকা হিসেবে আমরা নিজেদেরকে যাদেরকে ভাবি, তাদের এই মানসিকতার পরিবর্তন করতে হবে। মানুষ হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিয়েছে। এখন সেটাকে কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা রাজনৈতিক দলগুলোকে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে মানুষের সেই মতামতকে, মানুষের সেই আস্থার জায়গাকে মূল্যায়ন করতে হবে। তাহলেই মানুষের প্রতি প্রকৃত মূল্যায়নটা করা হবে, দেশের মানুষের প্রতি প্রকৃত সম্মানটা দেখানো হবে। মানুষ কিছু বুঝে না, এই মানসিকতার জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। চমৎকার বলেছেন। গোলাম মুর্তুজা, আরো একটি বিষয় এর সাথেই যুক্ত করতে চাই, সেটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের যে প্রক্রিয়া, সেটা নিয়ে আপনার মতামতটা জানতে চাই এবং কি কি বড় ধরনের পরিবর্তন আসতে পারে বা আসছে সেই দিক থেকে আপনার পর্যালোচনা জানতে চাইবো। জুলাই সনদ অনেক বড় একটি ব্যাপার। সেখানে 48টির মধ্যে 3 ধাপে 4 ধাপে প্রস্তাবগুলো আছে। এগুলোর সবচেয়ে বড় পরিবর্তন যেটা আসবে, একটা হচ্ছে মানুষের জীবন মানের উন্নয়ন। আরেকটি জিনিস যেটা সবচেয়ে বড় পরিবর্তন হবে, বাংলাদেশের নির্বাচন যেহেতু দলীয় সরকারের অধীনে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হয় না, এটা প্রতিষ্ঠিত। সেই কারণে এই জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে, এই হাঁ ভোট বিজয়ী হওয়ার মধ্য দিয়ে আগামী নির্বাচনটি আবার সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। তার মানে হচ্ছে আমাদের যে গণতন্ত্র, এই গণতন্ত্র 12ই ফেব্রুয়ারি যে নতুন করে আবার গণতন্ত্রের পক্ষে আমাদের হাঁটা শুরু হলো, সেই হাঁটাটা অব্যাহত থাকবে বলেই আমাদের বিশ্বাস, আমার বিশ্বাস। আর এর বাইরে উচ্চকক্ষ গঠন, আইন শৃঙ্খলা পরিস্থিতি,
মানুষের ভাগ্যের পরিবর্তন, নির্বাচন পদ্ধতি ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে জুলাই সনদের ভেতরে বহু ইতিবাচক ধারা আছে, বহু দিক আছে। সেগুলো রাজনৈতিক দল হিসেবে বিএনপি যেগুলো বাস্তবায়ন করতে চেয়েছেন, জুলাই সনদের যে সমস্ত ধারার সঙ্গে একমত পোষণ করেছেন সেগুলো তো বাস্তবায়ন করবেনই। যে সমস্ত ধারায় নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন, একমত হননি, সেগুলো আমার ধারণা বাতিল না করে সেগুলো নিয়ে বিএনপি আরো আলাপ করবেন, আলোচনা করবেন, বিরোধী দলকে আস্থায় নিয়ে সেগুলো যতটুকু যে প্রক্রিয়ার মধ্য দিয়ে বাস্তবায়ন করা যায় আমার ধারণা সেই কাজটি বিএনপি করবে। যেহেতু জুলাই গণঅভ্যুত্থান, সেই জুলাই গণঅভ্যুত্থানের বিএনপি অংশ, একটি গুরুত্বপূর্ণ অংশ। তারেক রহমান লন্ডনে থাকলেও জুলাই গণঅভ্যুত্থানের নেপথ্যের অন্যতম কারিগর। সামনে থেকে আমরা যাদেরকে নেতৃত্ব দিতে দেখেছি তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু বাংলাদেশের সবকটি রাজনৈতিক দল নেপথ্য থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তারেক রহমান সহ। সবার এই জুলাই সনদের প্রতি এক ধরনের শ্রদ্ধা আছে, এক ধরনের সম্মান দেয়ার প্রবণতা আছে। সুতরাং সবাই মিলে আমার ধারণা যে আগামী সময়টিতে জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদের রাজনীতির অনেকগুলো সংকট দূর হবে বা দূর করা দরকার। নিশ্চয়ই আমরা সেদিকে আগাবো বলেই আমার বিশ্বাস। আরেকটি বিষয়ের ব্যাপারে একটু জানতে চাই, সেটা হচ্ছে উচ্চকক্ষ গঠনের যে প্রসঙ্গটি, সেটি নিয়ে নানা সময়ে নানা কথা আসলে আমরা জানতে পেরেছি, মানে জানা আছে, সাধারণ মানুষের জানার আগ্রহ আছে এই বিষয়টি নিয়ে। এই বিষয়টি নিয়ে একটু জানতে চাই, গঠন প্রক্রিয়া কেমন হওয়া উচিত এবং এটি নিয়ে আসলে কতটুকু আশাবাদী থাকতে পারে মানুষ? এটা এটা কেমন হওয়া উচিত এখন আর ওই জায়গার আলোচনাটার সুযোগ নাই। উচ্চকক্ষটা পিআর পদ্ধতিতে হবে না জাতীয় কোন পদ্ধতিতে হবে সেটা নিয়ে একটু আলোচনার এখনো সুযোগ আছে। আমার ধারণা সেই আলোচনাটা হবে। বিরোধী দলকে আস্থায় নিয়ে সরকারি দল সেই জায়গাটিতে কাজ করবে। সেই জায়গাটিতে কাজ করবে। আমার কাছে মনে হয় যে এই সংস্কার বা যে ৪৮টি পয়েন্ট, এগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। আলোচনা করে রাজনৈতিক দলগুলো অনেকগুলো বিষয়ে একমত হতে পারেন নাই। তো সেই জায়গাগুলোতে এই উচ্চকক্ষ যে প্রক্রিয়ার মধ্য দিয়ে গঠিত হোক, উচ্চকক্ষটি গঠিত হবে। উচ্চকক্ষ যেহেতু আইন প্রণয়ন বা সংবিধান সংশোধনগত জায়গাতে উচ্চকক্ষের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, সেখান থেকে পাশ হওয়ার একটা ব্যাপার থাকবে। সুতরাং যে ইচ্ছে করলেই সংবিধান নিয়ে খেলাধুলা করার সুযোগ থাকবে না। এইখানে একটা গেট কিপিং তৈরি হবে, সেটা বাংলাদেশের রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই সমস্ত বিষয় আমার ধারণা যে বাংলাদেশের রাজনীতিতে একটা ইতিবাচক প্রভাব রাখবে। জীবনমানের উন্নয়ন নিয়ে কথা বলছিলেন কিছুক্ষণ আগেই, যখন আমরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কথা বলছিলাম, জীবনমানের উন্নয়নের যখন প্রসঙ্গ আসে, এইটির বেশিরভাগ দিক নিয়ে ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি। এবং আমরা যদি বলি জীবনমানের উন্নয়নের জায়গা থেকে আমাদের বিএনপি চেয়ারম্যান তারেক রহমানেরও কিন্তু বেশ কিছু উদ্যোগের কথা কিন্তু সেখানেই ছিল। কথা বলতে চাই ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ডের যে প্রসঙ্গ, সেই বিষয়টা নিয়ে। আমরা এর আগেও এই ধরনের নানা ধরনের কার্যক্রম করার চেষ্টা কিন্তু করা হয়েছিল। নানা সময় আমরা দেখেছি ফ্যামিলি কার্ড যার পাওয়ার কথা সেই সময় মতো পায়নি, কৃষকের যে ঋণ পাওয়ার কথা সেই সময় মতো সেই ঋণগুলো পায়নি। এরকম নানা অব্যবস্থাপনা কিন্তু রয়ে গেছে, যেটি আসলে আমরা রাজনৈতিক কোনো দলকে যদি আমরা এর জন্য দোষারোপ করি বা না করি, কার্যকর বা কর্মকর্তার লেভেল থেকেও কিন্তু, জায়গা থেকেও কিন্তু আমরা নানা ধরনের অব্যবস্থাপনা দেখেছি, যেটিকে একদম গোড়ায় গিয়ে অর্থাৎ ভিতরে ঢুকে এটাকে সমাধান করা এখন প্রয়োজন। সেই জায়গা থেকে জানতে চাই ফ্যামিলি কার্ড বা কৃষি কার্ড বিতরণের যে প্রসঙ্গ, যতটুকু আশাবাদী আমরা থাকতে চাই ততটুকু আমাদের এখনকার ব্যবস্থাপনায় আশাবাদী হওয়া যায় কিনা? আমি আশাবাদী এই কারণে যে আপনি যে সমস্ত সমস্যাগুলোর কথা বললেন, সেই সমস্ত সমস্যা, সেই সমস্ত অন্যায়, অনিয়ম, অব্যবস্থাপনার আমাদের দেখা আছে। আমরা এগুলো দেখেছি। তো তারেক রহমান যখন প্ল্যান করেছেন, বিএনপি যখন প্ল্যান করেছেন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, নিশ্চয়ই এই অব্যবস্থাপনাগুলো তিনি মাথায় রেখেছেন। কারণ তিনি বাংলাদেশের রাজনীতির খোঁজ খবর জানেন। তিনি তৃণমূলের বিএনপির অবস্থা জানেন। তিনি তৃণমূলের রাজনীতি, তৃণমূলের মানুষের চাওয়া পাওয়া, অন্যায়, অনিয়ম, অব্যবস্থাপনা কি হতে পারে সবই জানেন। তো যেহেতু এই জায়গাটিতে একটা অনিয়ম হয়, ঢাকায় বসে বা উপরে বসে যা চাওয়া হয় মাঠ পর্যায়ে গিয়ে তার প্রতিফলন দেখা যায় না। যেহেতু এটা জানা আছে, তারেক রহমানের খুব ভালো করে জানা আছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের এটা খুব ভালো করে জানা আছে। যেহেতু জানা আছে, সেহেতু সেখান থেকে শিক্ষা নিয়েই বা ওই জানাগুলোকে বিবেচনায় নিয়েই তারা প্ল্যান করেছেন। এই মুহূর্তে আমরা বলতে পারবো না যে তাদের প্ল্যানের কোন প্রক্রিয়ায় তারা এটা বাস্তবায়ন করবে।
তারা তাদের স্থানীয় নেতাদের কতটা কাজে লাগাবেন, তারা স্থানীয় প্রশাসনকে কতটা কাজে লাগাবেন, স্থানীয় এমপি, এলাকার এমপিকে তারা কতটা কাজে লাগাবেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে তারা কতটা কাজে লাগাবেন, মেম্বারকে কতটা কাজে লাগাবেন, গ্রামের মুরব্বী, স্কুলের শিক্ষকদের তারা কতটা কাজে লাগাবেন, এগুলো নিশ্চয়ই তাদের পরিকল্পনার মধ্যে আছে, প্ল্যানের মধ্যে আছে। তো এগুলোর বাকি আলোচনাটা আমাদের এই কার্যক্রমটা যখন শুরু হতে যাবে তখন করতে হবে। এখন এর বেশি কিছু আমরা আলোচনা করতে পারবো না। কিন্তু যেহেতু এটা নির্বাচনী প্রতিশ্রুতি এবং তারেক রহমান সহ বিএনপি জানে যে এই ফ্যামিলি কার্ড তাদের জন্য একটা ট্রাম্প কার্ড হিসেবে কাজ করেছে। বিএনপির যে প্রতিশ্রুতি, জামাতের যে প্রতিশ্রুতি, তার মধ্যে পার্থক্য তৈরি করে দিয়েছে ফ্যামিলি কার্ড বিষয়টি। তো যেহেতু ফ্যামিলি কার্ড বিষয়টি পার্থক্য তৈরি করে দিয়েছে ভোটার টানার ক্ষেত্রে, তারেক রহমানের ক্ষেত্রে, তারেক রহমান বা বিএনপির পক্ষে আস্থা তৈরির ক্ষেত্রে, সেহেতু তারেক রহমান নিশ্চয়ই প্ল্যান করেছেন, নিশ্চয়ই তার কাছে প্রক্রিয়াটি আছে। যদি কোনো অংশ গ্যাপ থেকেও থাকে, এই আগামী সময়টাতে তিনি সেটা করবেন, করে মানুষের সামনে, আমার ধারণা একেবারে প্রথম দিকেই তিনি এটাকে তিনি, আমার ধারণা যে যে নির্বাচিত সরকারের যেটা থাকে যে 100 দিনের কর্মসূচি বা এরকম 100 দিনের কর্মসূচি বা 3 মাসের কর্মসূচি বা 1 মাসের কর্মসূচি, এটা থাকে, তো এই সরকারেরও থাকবে। আমার ধারণা সেই 100 দিনের কর্মসূচিতেই তিনি এটা দৃশ্যমান করবেন এবং তিনি দেশের মানুষের সামনে উপস্থাপন করবেন যে এই কার্ডটি তিনি কিভাবে দিতে চান। একবারে সারা দেশে দিতে চান, নাকি বিভাগ বিভাগ ভাবে দিতে চান, নাকি এতগুলো জেলায় আগে দিতে চান, আস্তে আস্তে এক জেলা থেকে আরেক জেলায় দিতে চান। আমরা এই পরিকল্পনাগুলো সামনে দেখব এবং আমি আশাবাদী হচ্ছে এটা নিয়ে যে যেহেতু এটা অনেক আগে থেকে প্ল্যান করা হয়েছে, সেই কারণে তার কাছে পুরো প্রক্রিয়াটি আছে, তিনি কোন প্রক্রিয়াতে বাস্তবায়ন করবেন। গোলাম মুর্তজা, বেশ কিছু উল্লেখযোগ্য দিক আপনি আসলে তুলে ধরেছেন। আমরা যখন জবাবদিহিতা এবং আস্থার জায়গায় কথা বলি, সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় আমাদের দুর্নীতি। এবং দুর্নীতির যখন আমরা প্রসঙ্গ তুলি, আমরা অনেক সময় একটি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ যে কোন্দল, সেটিও কিন্তু প্রভাব রাখতে আমরা দেখেছি। যেটি ইতিমধ্যে কিছুক্ষণ আগে যখন আমরা ফ্যামিলি কার্ড বা কৃষি কার্ড নিয়ে যখন কথা বলি, সেখানেও এই যে দুর্নীতির যে প্রসঙ্গটি, এটি দলের অভ্যন্তরীণ নানা কোন্দলের কিন্তু ফলাফল হিসেবে আমরা দেখতে পাই। এমন উদাহরণ রয়েছে এর আগেও এই ধরনের যখন পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হয়েছিল, যে এলাকার চেয়ারম্যান সেই কৃষকের যত ধরনের সুবিধা আসার কথা, তিনি সেটা নিজে সেই সুবিধা ভোগ করেছেন এবং কৃষক সেটি পায়নি বা কোথাও কোথাও আমরা কমও পেতে দেখেছি। এই দুর্নীতির যখন প্রসঙ্গ, দুর্নীতি নিরসন নিয়ে আসলে কি ধরনের কার্যক্রমের কথা আপনি ভাবছেন, এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই। না, আমার ভাবনার বিষয় নয়, ভাবনার বিষয় হলো সরকার গঠন করবেন তারেক রহমানের। তারেক রহমানের ভাবনায় নিঃসন্দেহে বিষয়টি আছে। তারেক রহমান, আপনি খেয়াল করবেন তারেক রহমানের নির্বাচনী বক্তৃতায় নির্বাচনের আগে তিনি যেটা বলেছেন, তাদের যদি অতীতের কোনো ভুল ত্রুটি থেকে থাকে তার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। আর অতীতের যে ভুল ত্রুটি, তার মধ্যে দুর্নীতির অভিযোগ, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। যদি উপরে, অর্থাৎ মন্ত্রিসভায় মন্ত্রী যারা থাকবেন, সচিব বা সচিবালয়ে যারা দায়িত্ব পালন করবেন, এই জায়গাটা একেবারে দুর্নীতি মুক্ত করে ফেলা যাবে আমি তা মনে করি না। কিন্তু এই জায়গাটি যদি দৃশ্যমানভাবে দেখা যায় যে দুর্নীতি অনেক কমানো গেছে, নেতৃত্ব পর্যায়ে দুর্নীতি করছে না, দুর্নীতি হচ্ছে না, তাহলে এটা মাঠ পর্যায়ে, এই ধারণাটা মাঠ পর্যায়ে ছড়িয়ে দেয়া সম্ভব। তারেক রহমানের একটি সুবিধা আছে, তিনি লন্ডনে থেকেছেন, কিন্তু তিনি জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃণমূলের খোঁজ খবর, আমার ধারণা বিএনপিতে এখন যত নেতা আছেন তার মধ্যে তিনি সবচেয়ে বেশি রাখেন। আমি তারেক রহমানের প্রশংসা করছি না, আমি তার রাজনীতির জায়গা নিয়ে কথা বলছি, যে তিনি সবচেয়ে বেশি এই খোঁজ খবরটা রাখেন যে গ্রামের লিডারও কে, সেই লিডারের তিনি নাম জানেন, অধিকাংশ লিডারের। তো যেহেতু তার এই জায়গাটিতে ধারণা আছে, সেই কারণে তিনি যদি ওই কঠোর মনোভাবটা ওই পর্যায়ে পৌঁছে দিতে পারেন যে দুর্নীতি করা যাবে না, কৃষকের কার্ড প্রকৃত কৃষকই পাবেন, ফ্যামিলি কার্ড প্রকৃত দরিদ্র মানুষই পাবেন, চেয়ারম্যান বা মেম্বার যদি তার পছন্দের একজনকে কার্ড দেন দরিদ্র মানুষকে না দিয়ে, এবং এটা যদি তারেক রহমানের বা বিএনপি নেতৃবৃন্দের নজরে আসা খুবই সম্ভব, এবং তখন যদি এটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়,
দলীয় নেতা হিসেবে, দলীয় চেয়ারম্যান হিসেবে যদি ছাড় দেয়া না হয়, তাহলে এই মেসেজটি সর্বত্র পৌঁছাবে যে দুর্নীতি করা যাবে না। তাহলেই দুর্নীতি অনেকখানি কমে যাবে, অনিয়ম অনেকখানি কমে যাবে। তাহলে আর যেহেতু বাকি সব তথ্য কার্যক্রম আছে, ইতিবাচকভাবে হ্যাঁ, অনেকটাই যেহেতু নেওয়া যাবে। তথ্য আছে তারেক রহমানের কাছে, সুতরাং তথ্যের ভিত্তিতে তিনি যেহেতু কাজ করবেন, সেহেতু তার জন্য এগুলো বাস্তবায়ন করা আমার ধারণা যে অনেক সহজ হবে। এই কারণেই আমি অনেক আশাবাদী বিষয়গুলো নিয়ে। গোলাম মুর্তজা, বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা চালিয়ে যাব। এই পর্যায়ে আমাদের স্টুডিওতে চলে যেতে হচ্ছে, আপনি আমাদের সাথে থাকুন। পরবর্তী ঘন্টায় আমরা আবার আপনার সাথে যুক্ত হবো। দর্শক, আমাদের সাথে আমাদের অতিথি গোলাম মুর্তজা ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার যুক্ত ছিলেন। কথা বলছিলাম আমাদের সময়কার নির্বাচন, নতুন সরকারের চ্যালেঞ্জ, প্রতিবন্ধকতা এবং এর নানা দিকগুলো নিয়ে।